এমন একজন মানুষ যে কিনা নারী সঙ্গ, টাকা পয়সা আর ব্যবসার মধ্যে ডুবে থাকত। সে হঠাৎ কি করে রাতারাতি বদলে গেল একজন সুপার হিরোতে। বলছিলাম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুপার হিরোর কথা, আয়রন ম্যান। নাম শুনেছ তো? তুমি আয়রন ম্যান মুভি দেখে থাকলেও আজ এই ভিডিওতে নতুন করে আয়রন ম্যান সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। কেন মরুভূমির মাঝখান থেকে আতঙ্কবাদীরা টনি স্টার্ককে মানে আয়রন ম্যানকে অপহরণ করে নিয়ে গেছিল। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা MCU এর প্রথম মুভি আয়রন ম্যান 1। মুভির শুরুতেই দেখানো হয় আফগানিস্তানের কুনার প্রভিন্স নামের একটা জায়গা, যেখানে কিছু আর্মির সাথে টনি স্টার্ক নামের একজন বিজনেসম্যান, যিনি কিনা বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজির অস্ত্রশস্ত্র বানিয়ে থাকেন, তিনি কোথাও একটা যাচ্ছিলেন। কিন্তু তখনই কিছু দেশদ্রোহী তাদের উপর হামলা করে আর তাদের সব আর্মি সেনাকে মেরে ফেলে। টনি স্টার্ক নিজেকে বাঁচানোর জন্য পালাতে গেলে তার কাছে তারই কোম্পানির একটা বোমা এসে পড়ে আর তৎক্ষণাৎ সেটা ব্লাস্ট করে। টনি স্টার্ক গুরুতর আহত হয় আর আতঙ্কবাদীদের হাতে ধরা পড়ে যায়। কাহিনী ফ্ল্যাশব্যাকে আসে, দেখানো হয় 36 ঘন্টা আগের ঘটনা। টনি স্টার্ক একজন বিশাল বড় সায়েন্টিস্ট আর তিনি দেশের আর্মিদের জন্য আধুনিক অস্ত্রশস্ত্র বানিয়ে থাকে। আর তার জন্যই স্টার্ক ইন্ডাস্ট্রির মালিক টনি স্টার্ককে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু টনি সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন না, তাই তার বিজনেস পার্টনার প্লাস তার বাবার বন্ধু ওবাডিয়া স্টেন স্টেজে উঠে। আর এটা হলো টনির খুব ভালো বন্ধু রোডি, যিনি আমেরিকান সেনাবাহিনীর একজন কর্নেল। পরের দৃশ্যে দেখানো হয় পেপার পট নামের এই মেয়েটিকে। এই মেয়েটি হলো টনির পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো সকালবেলা মিস পট জানায় যে তার আজকে আফগানিস্তান যাওয়ার কথা ছিল। টনি রওনা দেয় তার প্লেনের জন্য। সেখানে গিয়ে দেখে তার বন্ধু রোডি তার জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এরপর রোডি আর টনি রওনা দেয় আফগানিস্তানের উদ্দেশ্যে। আফগানিস্তানের বাগরাম এয়ারপোর্টে পৌঁছে তারা দেখে অনেকগুলো আর্মি তাদের জন্য অপেক্ষা করছে। টনি সেখানে নতুন একটা হাতিয়ারের প্রদর্শন করতে গেছিল, যেটা জাস্ট একবার চালালেই একটা মিসাইল থেকে হাজারো বোমা বেরিয়ে এসে সেই জায়গাটা নিশ্চিহ্ন করে দেয়। তো হাতিয়ার প্রদর্শনের পর টনি স্টেনকে কল করে সব জানায়। আর বাড়ি ফেরার সময় সে যখন আর্মিদের সাথে ফিরছিল তখন তার উপর কিছু দেশদ্রোহী হামলা করে আর টনি আহত হয়, যেটা প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল। এরপর দেখানো হয় টনির জ্ঞান ফিরলে সে একটা লোককে দেখতে পায়। লোকটার নাম ইয়ানসেন। টনি আরও দেখে যে তার বুকের মাঝখানে একটা গোল মেশিন লাগানো আর সেই মেশিনটার তারগুলো একটা গাড়ির ব্যাটারির সাথে যুক্ত। টনি কিছুতেই বুঝে উঠতে পারে না যে তার কি হয়েছে আর এইসব কি হচ্ছে তার সাথে। তখন ইয়ানসেন জানায় যে বোমা বিস্ফোরণের সময় টনি যখন গুরুতর আহত হয় তখন তার বুকের মধ্যে কিছু বিষাক্ত জিনিসের টুকরো চলে যায়, যেগুলো ধীরে ধীরে টনির হার্টের দিকে এগোচ্ছে। তার জন্য যে কোনো সময় টনি মারা যেতে পারে। তাই টনিকে বাঁচানোর জন্য টনির বুকে একটা ইলেকট্রিক ম্যাগনেট বা চুম্বক সেট করে দিয়েছে, যেটা ব্যাটারির সাহায্যে চার্জ হবে আর সেই বিষাক্ত পদার্থগুলোকে ধরে রাখবে যাতে সেগুলো হার্ট পর্যন্ত পৌঁছাতে না পারে। তাদের কথাবার্তা হতে হতেই সেখানে দেশদ্রোহীদের লিডার তার দলবল নিয়ে চলে আসে আর টনিকে সেই নতুন হাতিয়ারটা বানাতে বলে, যেটা সে কিছুক্ষণ আগেই আর্মিদের দেখিয়ে এসেছে। কিন্তু টনি না করে দেয়। শুরু হয় টনির ওপর অত্যাচার। এরপর টনির মুখ ঢেকে একটা গুহা থেকে বের করে নিয়ে আসা হয়, যে গুহাটায় টনি আর ইয়ানসেন ছিল। টনি দেখে যে দেশদ্রোহীগুলোর কাছে তার বানানো প্রতিটা হাতিয়ার আছে। টনি খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে সে যে হাতিয়ারগুলো আর্মিদের ও দেশের সুরক্ষার জন্য বানায় সেটারই এখানে অপব্যবহার হচ্ছে। টনি বাধ্য হয়ে সেই হাতিয়ারটা বানাতে রাজি হয়। একটা ঘরের মধ্যে টনি আর ইয়ানসেনকে বন্দি করে রাখা হয়। ইয়ানসেন বলে, আমি জানি তোমার অনেক পাওয়ার আছে, কিন্তু তোমার আর্মিরা এই পাহাড়ে ঘেরা জায়গা থেকে তোমাকে ততক্ষণ উদ্ধার করতে পারবে না যতক্ষণ না ওরা তোমাকে মুক্তি দিচ্ছে। টনি বলে, তুমি কি ভাবছো আমি হাতিয়ারটা বানিয়ে দিলে ওরা আমাদের ছেড়ে দেবে? কখনোই না। হাতিয়ারটা নেওয়ার পর তারা আমাদের দুজনকেই মেরে ফেলবে। টনি সেই দেশদ্রোহীদের বলে তার সব হাতিয়ারগুলো আনতে, আর সেই হাতিয়ারগুলোর থেকেই প্যারোডিয়াম নামের একটা জিনিস সংগ্রহ করতে থাকে। এদিকে ক্যামেরার দ্বারা তাদের উপর নজর রাখা হচ্ছিল। টনি সেই প্যারোডিয়ামের সাথে আরও অনেক জিনিস দিয়ে একটা আর্ক রিয়েক্টর বানায়। এই আর্ক রিয়েক্টরটা ওই ইলেকট্রিক ম্যাগনেটের পরিবর্তে বানিয়েছে সে,
কারণ সব সময় তার পক্ষে গাড়ির ব্যাটারি নিয়ে ঘোরা বা কাজ করা সম্ভব নয়। আর এটাকে চার্জও করতে হবে না, এটা নিজের থেকেই চার্জ হবে আর সেই বিষাক্ত পদার্থগুলোকে টনির হার্ট থেকে দূরে রাখবে। এরপর টনি কাগজের মধ্যে একটা লোহার ড্রেসের ছবি দেখায় ইয়ানসেনকে। আসলে তারা কোনো হাতিয়ার বানাচ্ছে না, তারা বানাবে এই লোহার ড্রেসটা, যার সাহায্যে তারা এখান থেকে বেরোতে পারবে। টনি আর ইয়ানসেন তাদের কাজ শুরু করে। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কথায় কথায় ইয়ানসেন জানায় তার একটা ছোট্ট পরিবার আছে আর এখান থেকে বেরিয়ে সে তার পরিবারের সাথে দেখা করবে। টনিও কথায় কথায় জানায় যে তার কাছে ধনসম্পদ, নাম, যশ, খ্যাতি থাকলেও এই পুরো পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। সেই দেশদ্রোহীদের চোখকে ফাঁকি দিয়ে তারা বানিয়ে ফেলে সেই লোহার স্যুটটা। কিন্তু সেটা অ্যাক্টিভ হওয়ার আগেই দেশদ্রোহীদের হেড রাজা সন্দেহ করে আর টনিদের কাছে আসে চেক করার জন্য। রাজা ইয়ানসেনকে হাঁটু মুড়ে বসিয়ে তার মুখের সামনে একটা জ্বলন্ত কয়লা ধরে আর বলে, কি হচ্ছে এখানে, আমাকে বলো। ইয়ানসেন কিছুই বলতে চায় না। রাজা কয়লাটা আরও এগিয়ে নিয়ে আসে। তখন টনি বলে ওঠে যে ইয়ানসেনকে তার প্রয়োজন, সে ভালো কাজ জানে। রাজা তাদেরকে সেই হাতিয়ারটা বানানোর জন্য আর মাত্র একটা রাতের সময় দেয়। সেই রাতের মধ্যেই পুরো ড্রেসটা বানিয়ে ফেলে আর অ্যাক্টিভ করার চেষ্টা করে। তখনই সেই দেশদ্রোহীগুলো সন্দেহ করে আর চলে আসে সেই ঘরে। কিন্তু তখনও সেই স্যুটটা অ্যাক্টিভ হতে বাকি ছিল। তাই ইয়ানসেন একটা বন্দুক নিয়ে তাদেরকে আটকানোর জন্য ছোটে, কিন্তু গুহার বাইরে তাদের জন্য আরও মানুষ অপেক্ষা করছিল। ইয়ানসেন সেখানে পৌঁছালে দেশদ্রোহীদের গুলির আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে ওঠে। তখনই সেই স্যুটটা অ্যাক্টিভ হয় আর পুরো জায়গার কারেন্ট অফ হয়ে যায়। টনি সেই লোহার বানানো স্যুটটা পরে বেরিয়ে আসে। এটাই ছিল বিশ্ববিখ্যাত আয়রন ম্যানের প্রথম স্যুট আর টনি প্রথমবারের জন্য হয়ে উঠল আয়রন ম্যান। টনি সেই স্যুটটা পরে বেরিয়ে আসে আর সবাইকে মারতে থাকে। কিছুটা দূরে টনি ইয়ানসেনকে আহত অবস্থায় দেখতে পায়। টনি বলে, ইয়ানসেন ওঠো, আমাদের যেতে হবে, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। ইয়ানসেন জানায় তার পরিবার অনেক আগেই মারা গেছে আর সে এখন তার পরিবারের সাথেই দেখা করতে চাচ্ছে। সে এটাই চেয়েছিল, তাই তার চিন্তা না করে টনিকে সে এগিয়ে যেতে বলে। টনি ইয়ানসেনকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য আর সেখান থেকে বেরিয়ে এসে তার কোম্পানির তৈরি করা সমস্ত হাতিয়ারে আগুন ধরিয়ে দেয় আর উড়ে গিয়ে পড়ে একটা মরুভূমিতে। কিন্তু অনেক উঁচু থেকে পড়ার কারণে সেই স্যুটটা ভেঙে যায় আর পড়ে থাকে সেই মরুভূমিতেই। দুটো হেলিকপ্টার সেদিকেই উড়ে যাচ্ছিল, তারা বাঁচায় টনিকে। টনি ফিরে আসে। এই অবস্থায় টনিকে দেখে মিস স্পটের চোখে জল চলে আসে। টনি মিস স্পটকে দিয়ে একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করায়। সেই প্রেস কনফারেন্সে এজেন্ট ফিল কলসন নামের একজন অফিসারের সাথে আলাপ হয় মিস স্পটের। প্রেস কনফারেন্সে টনি জানায় যে সে আর কোনো ধরনের অস্ত্র বানাবে না, কারণ সে নিজের চোখে দেখেছে কিভাবে তার বানানো অস্ত্রগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তখনই স্টেন টনিকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর স্টেন আসে টনির কাছে আর বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে কি করে চলবে আমাদের? টনি বলে, মনে আছে আমরা একবার একটা আর্ক রিয়েক্টর বানানোর কথা ভেবেছিলাম? স্টেন বলে, কিন্তু সেটা তো একটা প্রজেক্ট ছিল মাত্র, সেটা তো আর কাজ করে না। টনি বলে, করে। এরপর সে স্টেনকে তার বুকে লাগানো আর্ক রিয়েক্টরটা দেখায়। স্টেন অবাক হয়ে যায় আর খুব ভালোভাবে সে বুঝতে পারছিল যে এত বছর ধরে সে যেটা বানাতে পারেনি সেটা টনি বানিয়ে ফেলেছে। তাই সে টনিকে বলে যে ঠিক আছে, আমি কিছু একটা করছি, কিন্তু তুমি একদম চুপ থাকবে। ততক্ষণে খবরের চ্যানেলেও নানা ধরনের কথা শুরু হয়ে যায়। এদিকে টনি মিস স্পটকে ডাকে সেই আর্ক রিয়েক্টরটা চেঞ্জ করে দেওয়ার জন্য, কারণ সেই আর্ক রিয়েক্টরটা পুরনো হয়ে গেছে। তাই টনি সেটাকে আরও আপগ্রেড করেছে। মিস স্পট টনির বুকের মাঝখানে হাত ঢুকিয়ে ভেতরের একটা তারের সাথে নতুন আর্ক রিয়েক্টরটা সেট করে দেয় আর বলতে থাকে, আমাকে এরকম ভয়ানক কাজ আর কখনো দেবেন না। টনি বলে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আজ পর্যন্ত আমি যত মেয়ের সাথেই মিশেছি তাদের মধ্যে সব থেকে বিশ্বস্ত তো একমাত্র তুমি। মিস স্পট বলে, তাহলে পুরনো আর্ক রিয়েক্টরটা কি করব? টনি বলে, সেটা ফেলে দাও, ওটা আমার আর কোনো কাজে লাগবে না। কিন্তু মিস স্পট সেটাকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় টনি আসে তার বন্ধু রোডির কাছে আর বলে যে সে একটা নতুন প্রজেক্ট বানাতে চলেছে, কিন্তু সেটা আর্মিদের জন্য না, অন্য ধরনের কিছু একটা। তাই রোডির সাহায্য লাগবে টনির, কিন্তু রোডি তাকে সাহায্য করে না। টনি নিজের বাড়িতে ফিরে আসে আর তার নতুন প্রজেক্ট বানাতে শুরু করে।
যার নাম দেওয়া হয় মার্ক 2। এই মার্ক 2ই হচ্ছে আয়রন ম্যানের সেকেন্ড স্যুট। অন্যদিকে দেখানো হয় সেই দেশদ্রোহীগুলো টনিকে খুঁজতে খুঁজতে সেই মরুভূমিতে এসে পৌঁছায়, আর তারা খুঁজে পায় টনির বানানো সেই লোহার স্যুটের টুকরোগুলো। এদিকে টনি সেই স্যুটটা বানাতে থাকে, কিন্তু যখনই সে ওড়ার চেষ্টা করতে থাকে উড়তে পারে না। একদিন স্টেন আসে টনির বাড়িতে আর টনিকে জানায় যে তাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা টনিকে তার কোম্পানিতে রাখতে চায় না, কারণ তারা মনে করে যে টনি যেহেতু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই টনির মাথা ঠিকমতো কাজ করছে না। এমনকি তারা টনির ওপর কেসও করেছে। স্টেন বলে যে বোর্ড অফ ডিরেক্টরসদের বিশ্বাস অর্জন করার জন্য তোমাকে নতুন কিছু করতে হবে, তাই তুমি তোমার তৈরি করা আর্ক রিয়েক্টরের কিছু স্যাম্পল দাও, যেটা আমাদের বিজ্ঞানীরা রিসার্চ করতে পারবে। কিন্তু টনি সেই প্রস্তাবে রাজি হয় না। 11 দিন পর টনি একটা হাইফাই টেকনোলজির লোহার স্যুট বানিয়ে ফেলে এবং সেই স্যুটটাতে সে একটা এআই প্রোগ্রাম সেট করে যার নাম জার্ভিস। এই জার্ভিস টনিকে নানা ধরনের তথ্য দিয়ে সাহায্য করে। স্যুটটা বানিয়ে ফেলার পর সে টেস্ট করতে থাকে আর সে সফলও হয় উড়তে। এরপর পুরো স্যুটটা পরে টেস্ট করার জন্য টনি বাইরে যায় আর পুরো আকাশ জুড়ে উড়ে বেড়াতে থাকে। একসময় টনি ওপরের দিকে উড়তে থাকে আর উড়তে উড়তে মাটি থেকে 85,000 ফিট উঁচুতে চলে যায়। আমরা জানি যে মাটি থেকে আমরা যত ওপরের দিকে যাব ঠান্ডা তত বাড়বে, আর তার ফলে টনির তৈরি লোহা স্যুটটার ওপরে বরফের লেয়ার জমতে শুরু করে আর সেই স্যুটে থাকা সমস্ত মেশিন কাজ করা বন্ধ করে দেয়, আর টনি 85,000 ফিট উঁচু থেকে নিচের দিকে পড়তে থাকে। একদম মাটির কাছে আসতেই আবার সেই মেশিনগুলো সচল হয়ে যায় আর টনি আবারও উড়তে থাকে। টনি বাড়ি ফিরে এসে দেখে তার অফিস রুমে একটা ছোট্ট গিফট বক্স রাখা। সেটা খুলতেই টনি দেখে মিস স্পট তার জন্য একটা ছোট্ট গিফট রেখে গেছে। সেই গিফটটা ছিল টনির ফেলে দেওয়া সেই পুরনো আর্ক রিয়েক্টরটা, যেটা মিস স্পট সেদিন ফেলে দেয়নি, বরং সে একটা কাচের বক্সের মধ্যে সেটাকে যত্ন সহকারে রেখে দিয়েছে। আর সেখানে লেখা আছে, এটাই হলো প্রমাণ যে টনি স্টার্কের হৃদয় আছে। অন্যদিকে দেখানো হয় সেই আতঙ্কবাদীগুলো টনির পুরনো স্যুটটার টুকরোগুলো সেট করে। এদিকে টনি তার নতুন স্যুটটা আরও আপগ্রেড করে সোনা আর টাইটানিয়ামের একটা লেয়ার তৈরি করে, যাতে সে অনেক উঁচুতে গেলেও তার স্যুটের মধ্যে বরফের লেয়ার জমতে না পারে। তখনই টনি টিভিতে শোনে স্টার্ক ইন্ডাস্ট্রি থেকে একটা বড় পার্টি রাখা হয়েছে, কিন্তু টনিকে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। টনি বিনা ইনভাইটে সেই পার্টিতে গিয়ে উপস্থিত হয়। সেই পার্টিতে একটা সাংবাদিকের থেকে জানতে পারে যে গুলমিরা নামের একটা জায়গায় এখনও তার কোম্পানি থেকে অস্ত্র সাপ্লাই হচ্ছে। স্টেনকে এসব জিজ্ঞাসা করায় স্টেন কিছুই বলে না, উল্টো সে বলে যে তুমি জানো তোমাকে কোম্পানি থেকে সরানোর জন্য আমি তোমার উপর কেস করেছি। টনি ভীষণ অবাক হয়। বাড়ি ফিরে টনি তার স্যুটটা আরও আপগ্রেড করতে করতে খবরে শোনে যে গুলমিরা নামের যে জায়গাটায় টনির কোম্পানি থেকে অস্ত্র বিক্রি করা হয়েছে সেখানে সেই অস্ত্রগুলো দিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে প্রতিটা পরিবারের মানুষজনকে। টনি তার নতুন স্যুটটা পরে গুলমিরাতে গিয়ে পৌঁছায় আর সেখানে সব দেশদ্রোহীদের মেরে গ্রামবাসীদের বাঁচিয়ে নেয় আর তার কোম্পানির সব অস্ত্রগুলো নষ্ট করে দেয়। কিন্তু আর্মি অফিসাররা এসবের ওপর নজর রাখছিল। তারা কম্পিউটারের মধ্যে গুলমিরাতে হওয়া ব্লাস্টগুলো দেখতে পায় আর সাথে একটা উড়ন্ত কিছু দেখতে পায়। রোডিও আসে সেখানে আর টনির পেছনে দুটো যুদ্ধ বিমান পাঠানো হয়। সেই যুদ্ধ বিমানগুলো টনির দিকে মিসাইল ছুটতে থাকে, কিন্তু টনির সেরকম কোনো ক্ষতি হয় না। কিছুক্ষণ পর টনি কল করে রোডিকে আর জানায় যে তারা যাকে মারার চেষ্টা করছে সেটা আসলে টনি নিজে। রোডি আর্মিদের কিছু বলার আগে একজন পাইলট দেখে যে সেই ছোট্ট মানুষের মতো দেখতে জিনিসটা অন্য একটা বিমানের সাথে লেগে আছে। তাকে সেই বিমান থেকে দূরে সরানোর জন্য যখন পাইলট তার প্লেনটাকে গোল গোল ঘোরাচ্ছিল তখন টনি ছিটকে গিয়ে অন্য বিমানের পাখাতে ধাক্কা খায়। টনি যেহেতু একটা পাওয়ারফুল স্যুট পরেছিল তাই পাখার সাথে ধাক্কা খাওয়ার ফলে প্লেনের একটা পাখা ভেঙে যায়। পাইলট কোনোভাবে বেরিয়ে আসে, কিন্তু প্লেনটা ধ্বংস হয়ে যায়। এদিকে পাইলটের সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা। তার ব্যাগে থাকা প্যারাসুটটা খোলে না, সেটা কোনো কারণে আটকে গেছিল। পাইলটটা আকাশ থেকে সোজা মাটিতে পড়তেই যাচ্ছিল, তখনই টনি এসে তার প্যারাসুটটা খুলে দেয় আর তাকে বাঁচিয়ে নেয়। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লে রোডি সেটাকে ম্যানেজ করে নেয় আর প্রেসের সামনে বলে যে এটা তাদের ট্রেনিংয়ের সময় একটা প্লেন ধ্বংস হয়ে গেছে, কিন্তু স্টেন এইসব খবর শোনে। অন্যদিকে দেখানো হয় এক অবাক করা দৃশ্য।
স্টেন আসে রাজার কাছে, আর তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে স্টেনই টনিকে মারার জন্য রাজাকে বলেছিল, যাতে সে নিজে স্টার্ক ইন্ডাস্ট্রির মালিক হতে পারে। কিন্তু রাজা সেই কাজে অসফল হয়েছে। রাজা স্টেনকে একটা তাঁবুর ভেতরে নিয়ে যায় আর বলে যে এটা আমি তোমাকে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে স্টেনকেও ওই রকমই একটা সেম স্যুট রাজাকে গিফট করতে হবে। স্টেন কথা বলতে বলতে হঠাৎ রাজার কানের কাছে একটা ছোট্ট মেশিন ধরে, যেটার দ্বারা রাজা কিছুক্ষণের জন্য অচল হয়ে যায়। স্টেন সেই সুযোগে স্যুটটা নিয়ে সেখান থেকে চলে যায় আর কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে আরও একটা স্যুট বানানোর পরিকল্পনা করে। অন্যদিকে টনি মিস স্পটকে তার অফিসে পাঠায় কোম্পানির মেন কম্পিউটার থেকে সমস্ত ডিটেলস নিয়ে আসার জন্য। মিস স্পট যখন সেসব ডিটেলস নিচ্ছিল তখন সে দেখতে পায় যখন টনিকে কিডন্যাপ করা হয়েছিল তখনকার একটা ভিডিও, যেটা দেখে মিস স্পট খুব ভালোভাবেই সব বুঝতে পেরে যায়। কিন্তু হঠাৎ সেখানে স্টেন চলে আসে। মিস স্পট বুদ্ধি করে সেখান থেকে সমস্ত ডিটেলস নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়, আর বেরিয়ে আসতেই তার দেখা হয় এজেন্ট কলসনের সাথে। মিস স্পট সব জানায় এজেন্টকে, কিন্তু ততক্ষণে স্টেনও বুঝে যায় যে মিস স্পট সব জেনে গেছে। এদিকে মিস স্পট কল করে টনিকে সব জানানোর জন্য, কিন্তু তখনই স্টেন আসে টনির বাড়িতে আর সেই মেশিনটা দিয়ে টনিকেও অচল করে দেয়। আর সে নিজের মুখে স্বীকার করে যে সেই টনিকে মারার জন্য কিডন্যাপ করিয়েছিল। এরপর স্টেন টনির আর্ক রিঅ্যাক্টরটা তার বুক থেকে খুলে নেয় আর তাকে মরার জন্য ছেড়ে চলে আসে। স্টেন যাওয়ার কিছুক্ষণ পরেই টনির শরীর আবার কাজ করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সে প্রায় আধমরা অবস্থায় পৌঁছে গেছে। মিস স্পট রোডিকে কল করে সব জানায়। অন্যদিকে টনি কোনো রকমে তার অফিস রুমে আসে আর সেই পুরনো আর্ক রিঅ্যাক্টরটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তার বানানো একটা মেশিন সেই আর্ক রিঅ্যাক্টরটা টনির কাছে এনে দেয়। টনি কোনো রকমে আর্ক রিঅ্যাক্টরটা তার বুকে লাগায়। অন্যদিকে দেখানো হয় স্টেন টনির বানানো লোহার স্যুটটার স্যাম্পল দেখে একটা বিশাল বড় স্যুট বানিয়েছে, যেটাতে সে টনির নতুন আর্ক রিঅ্যাক্টরটা সেট করে দেয়। এদিকে রোডি এসে পৌঁছায় টনির বাড়িতে। টনি আর রোডি মিস স্পটকে খুঁজতে বের হয়, কারণ মিস স্পট যেহেতু সব জেনে গেছে তাই স্টেন মিস স্পটকেও মেরে ফেলতে পারে। দেখানো হয় মিস স্পট এজেন্ট আর আরও অফিসারদের সাথে অফিসে এসে পৌঁছায় আর দেখতে পায় টনির বানানো সেই লোহার স্যুটের স্যাম্পলটা। তখনই স্টেন তার বানানো বিশাল স্যুটটা পরে মিস স্পট সহ অফিসারদের হামলা করে। একসময় সে মিস স্পটকে মারতেই যাবে, তখনই টনি এসে পৌঁছায় সেখানে। টনি আর স্টেনের মধ্যে মারামারি শুরু হয়। একসময় টনি বুদ্ধি করে ওপরের দিকে উঠতে থাকে, স্টেনও আসে টনির পিছনে আর একসময় টনিকে ধরেও ফেলে। কিন্তু তখন তারা এতটাই উপরে উঠে গেছিল যে স্টেনের স্যুটটাতে বরফ জমতে শুরু করে, কিন্তু টনির স্যুট এইসবের জন্য তৈরি ছিল, তাই টনির স্যুটে কোনো রকম বরফ জমে না। টনি স্টেনকে একটা ধাক্কা দিতেই স্টেন মহাকাশ থেকে নিচের দিকে পড়তে থাকে। টনি আরও একটু ওপরের দিকে যাওয়াতে তার স্যুটের মেশিনগুলোতেও প্রবলেম দেখা দেয়, কারণ এখন যে আর্ক রিঅ্যাক্টরটা টনি ইউজ করছিল সেটা পুরানো ছিল আর নতুনটার মতো এতটা আপগ্রেড ছিল না। টনিও এসে পৌঁছায় স্টার্ক ইন্ডাস্ট্রির কোম্পানির ছাদে। তখন স্টেনও আসে সেখানে আর টনিকে শক্ত করে ধরে রাখে। টনি নিজেকে বাঁচাতে তার ওপর আঘাত করতে গিয়ে দেখে টনির একটা হাত খুলে গেছে। মিস স্পট তখন টনির সাথে কথা বলছিল। তখন টনি মিস স্পটকে নির্দেশ দেয় যে সেন্ট্রাল কন্ট্রোল নামের একটা মেশিন অন করার জন্য। টনির কথা মতো মিস স্পট অফিসের ভেতরে যায় মেশিনটা অন করার জন্য। ঠিক তখনই স্টেন টনির ওপর ফায়ার করে। গুলিগুলো থেকে টনি বাঁচতে পারলেও সে ছাদের যে কাঁচটার ওপর দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায় আর টনি ঝুলতে থাকে। তখনই স্টেন টনির ওপর আবার আক্রমণ করতে গেলে টনি মিস স্পটকে নির্দেশ দেয় মেশিনটা অন করার জন্য, কিন্তু মিস স্পট রাজি হয় না, কারণ মেশিনটা অন করার সময় টনির সেখান থেকে দূরে কোথাও চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থায় সে উড়ে যেতে পারবে না, তাই মেশিনটা অন করলে টনিও মারা যেতে পারে। অনেক জোর করার পরে মিস স্পট মেশিনটা অন করে আর সেই মেশিন থেকে বেরিয়ে আসে অত্যাধিক পাওয়ারফুল একটা ঊর্জা, আর সেই ঊর্জার তেজ সহ্য করতে না পেরে স্টেন মারা যায় আর ছাদ থেকে পড়ে সেই মেশিনটার ভেতরে ঢুকে যায়। তখনই মেশিনটা বিশাল জোরে ব্লাস্ট করে আর চারিদিকে আগুন লেগে যায়। অন্যদিকে দেখানো হয় টনি স্টার্ককে, যে কিনা ছাদের একদিকে আহত অবস্থায় পড়েছিল আর তার বুকে থাকা আর্ক রিঅ্যাক্টরটা জ্বলছিল আর নিভছিল। পরের দৃশ্যে দেখানো হয় টনি এখন একদম সুস্থ আছে, একটু আধটু চোট তারও লেগেছে, তবে সে এখন সুস্থ। একটা প্রেস কনফারেন্সও রাখা হয়েছে
যেখানে টনিকে মিথ্যে বলে সবটা এড়িয়ে যেতে হবে। এজেন্ট কোলসন টনির জন্য একটা স্ক্রিপ্টও রেডি করে দিয়েছে। এজেন্ট চলে যাওয়ার সময় মিস পট এজেন্টকে ধন্যবাদ জানায়। এজেন্ট জানায় যে সে শিল্ডের হয়ে কাজ করে। এদিকে টনি প্রেসের সামনে গিয়ে কোনো রকম মিথ্যা বলে না, বরং সে স্বীকার করে যে সেই হলো আয়রন ম্যান। এরপর টনি বাড়ি ফিরে দেখে তারই বাড়িতে তার জন্য একটা লোক অপেক্ষা করছে। লোকটা বলে, তুমি কি মনে করো এই পৃথিবীতে তুমি একমাত্র সুপারহিরো? না, তুমি এখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে গেছো, যা তুমি নিজেও জানো না। টনি বলে, কিন্তু তুমি কে? লোকটা বলে, আমার নাম নিক ফিউরি, আর আমি এখানে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভের ব্যাপারে কথা বলতে এসেছি। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এটা ছিল মার্ভেল মুভি সিরিজের প্রথম মুভি। তো তোমাদের যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলেই আমি মার্ভেল মুভি সিরিজের পরের মুভিটা এক্সপ্লেন করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।